সাংঘবীর গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প নফরগঞ্জের রাস্তা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প নফরগঞ্জের রাস্তা। ও মশাই, নফরগঞ্জে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? নফরগঞ্জে যাবেন বুঝি? তার বেশি কথা কি, গেলেই হয়। বেশি দূরের রাস্তাও নয়, নফরগঞ্জে একরকম পৌঁছে গিয়েছেন বললেই ধরে নেওয়া যায়। বাঁচালেন মশাই, স্টেশন থেকে এই রোদ্দুরে মাইল পাঁচেক ঠ্যাঙাচ্ছি, তিনটে গাঁ পেরিয়ে এলুম, এখনও নফরগঞ্জের টিকিটিও দেখতে পাইনি। আহা, বড্ড হয়রান হয়েছেন বলে মনে হচ্ছে। এই দাওয়াতেই বসিয়ে জিরিয়ে নিন কিছুক্ষণ। বেলা মোটে 12টা বাজে, চিন্তা নেই। তা না হয় বসছি, তা মশাই নফরগঞ্জ এখান থেকে কতটা দূর বলতে পারেন? আহা, অত উতলা হচ্ছেন কেন? এই মানিকপুর গাঁকে তো অনেকে নফরগঞ্জের চৌখাটি মনে করে। তা নফরগঞ্জে কার বাড়িতে যাবেন মশাই? সে বলতে গেলে অনেক কথা বলতে হয়, গলাটাও শুকিয়ে এসেছে কি না। তা একটু জল পাওয়া যাবে নাকি? বলেন কি, মানিকপুরে জল পাওয়া যাবে না? মানিকপুরের জল যে অতি বিখ্যাত। এখানকার জলে কলেরা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ, আমাশয়, বেরি সব সারে। এই যে ঘটি ভরা জল ঢকঢক করে মেরে দিয়ে দেখেন দেখি 5 মিনিটের মধ্যে শরীরের বল ফিরে আসে কিনা। বাঁচালেন মশাই, তেষ্টায় বুকটা কাঠ হয়ে আছে। কেমন বুঝলেন জল খেয়ে? দিব্যি জল, হুবহু জলের মতোই। জলের মতো লাগলেও ও আসলে জলের বাবা। একবার পেটে সেধ হলে আর উপায় নেই, লোহা খেলেও হজম হয়ে যাবে। রোগ বালাই পালাই পালাই করে পালাবে, হাতির বল এসে যাবে শরীরে। তা বোধহয় আসবে। জল খেয়ে আমার বেশ ভালোই লাগছে। এবার তাহলে রাস্তাটা দেখিয়ে দিলেই রওনা হতে পারি। আহা, সে হবেক্ষণ, নফরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না। তা কার বাড়ি যাবেন? কুঞ্জবিহারী দাসমশাইয়ের নাম শোনা আছে কি? কুঞ্জবিহারী? তা কুঞ্জবিহারী কি আপনার কেউ হয় নাকি? শালা বা ভগ্নিপোত বা ভাইরা ভাই গোছের? না মশাই না, কুঞ্জবিহারীকে আমি কোশমিন কালেও চিনি না, তবে প্রয়োজনেই যেতে হচ্ছে। তা ভালো, তবে কিনা ভেবে চিনতে যাওয়া আরও ভালো। কেন মশাই, ভেবে চিনতে যাওয়ার কি আছে? মানুষের বাড়িতে মানুষ যায় না, তার উপর মাথায় একটা দায়িত্ব নিয়ে যেতে হচ্ছে। সেটা বুঝতে পারছি, প্রাণের দায় না হলেই কি কেউ সাত করে নফরগঞ্জে কুঞ্জবিহারীর ডেরায় সেধবার সাহস করে? আপনি কি বলতে চাইছেন? কুঞ্জবিহারী খুব একটা সুবিধের লোক নন? ও মা, সে কথা আবার কখন বললুম? না মশাই, আমি বড্ড পেট পাতলা মানুষ, মনের ভাব চেপে রাখতে পারিনি। কি বলতে কি বলে ফেলেছি, ওসব ধরবেন না যেন। বলেই যখন ফেলেছেন তখন ঝেড়ে কেশে ফেললেই তো হয়, অস্বস্তি কমে যাবে। যাচ্ছে একটা দরকারি কাজের জন্য, সব জেনে গেলেই তো ভালো হয়। আসলে কি জানেন, কুঞ্জবিহারী বোধহয় খুব ভালো লোক, তবে নিন্দুকেরা নানা কথা রটায় আর কি। না মশাই, আপনি চেপে যাচ্ছেন কেন? আপনাকে বলতে বাধা নেই যে আমার ভাইজির সঙ্গে কুঞ্জবিহারীর ছেলে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধ পাকা করতেই আমি যাচ্ছি। বিপ্লব বিহারী? ওরে বাবা, অমন আঁতকে উঠলেন কেন? বিপ্লব বিহারী কি ছেলে ভালো নয়? শুনেছি সে লেখাপড়া ভালো জানে, MSc পাশ করে আরও কী সব জানি পড়াশোনা করছে, চাকরিও করে ভালো। তা হবে, কত কিছুই তো শোনা যায়। না, বড্ড মুশকিলে ফেললেন মশাই। ভাবগতিক তো মোটেই ভালো বুঝছি না। দাদাকে বারবার করে বললুম ফুলির বিয়ের সম্বন্ধ অত দূরে করো না, কিন্তু দাদা কি আর শোনার পাত্র? বেশ ফ্যাঁসাদেই পড়া গেল দেখছি। ও মশাই, একটু খুলে বলুন না, এখানে বিয়ে হলে আমার ভাইজিটা কি জলে পড়বে নাকি? তা মশাই আমি কি করে বলি? ভাইজি তো আপনার, তাকে জলে ফেলুন ডাঙায় ফেলুন সে আপনার ইচ্ছে, কিন্তু আমি আর কথাটি কইছি না।
হলে আর কি করা, যাই নিজের চোখে অবস্থাটা একটু দেখে আসি। আহা, অত তাড়া কিসের? 2 মিনিট বসেই যান। আমার মেয়েকে বলেছি শশা দিয়ে মুড়ি মেখে দিতে। দুপুরবেলায় গৃহস্থ বাড়িতে শুধু মুখে চলে গেলে যে অকল্যাণ হয়। ডাব পাড়তে গাছে লোক উঠেছে, এই এলো বলে। ডাব খেয়ে মাথাটা ঠান্ডা করুন মশাই। না মশাই না, দুপুর গড়িয়ে গেলে চলবে না। সেখানে যে আমার দুপুরে খাওয়ার বন্দোবস্ত হচ্ছে, বিরাট নেমন্তন্ন। দেরি কিসের? সবে তো 12টা, পথও বেশি নয়, কথা আছে। আগে কথাই তো শুনতে চাইছি, কিন্তু আপনিই তো কেমন জানি ঘোরপেচ করে করে কথাগুলো বলছেন। আমি বাবা মুখু সুখু মানুষ, অত বুঝতে পারছি না। নফরগঞ্জের কুঞ্জবিহারী দাস সম্পর্কে জানতে হলে এ তল্লাটে গাছপালা গরু বাছুরকে জিজ্ঞেস করলে মেলা খবর পাবে। এই 10-12 বছর আগেও কুঞ্জগুন্ডা দিনে 3টে খুন না করে জলস্পর্শ করতো না। প্রতি রাত্রে অন্তত গোটা 2 বাড়িতে ডাকাতি না করলে তার ঘুমই হতো না। আর রাহাজানি তোলা আদায় কোন গুণটা না ছিল তার। তবে অবশ্য এখন বয়স হওয়াতে রোগ কমে গেছে। নিতান্ত দায় না পড়লে আর বিশেষ লাশ টাশ ফেলে না। তবে তার জায়গা এখন নিয়েছে ওই তার ছেলে বিপ্লব বিহারী। তফাৎ হচ্ছে বাপ মানুষ মারতো দা কুড়ুল দিয়ে, ছেলে আবার একটু আধুনিক কিনা, তাই মারে বন্দুক পিস্তল দিয়ে। বলেন কি মশাই? দাদা যে বলল কুঞ্জবিহারী রীতিমতো ফোটা কাটা বৈষ্ণব, ভারী নিরীহ মানুষ, আর ছেলেটিও নাকি ভারী বিনয়ী আর খুবই সভ্যভব্য। হাসালেন মশাই, আপনার দাদার চোখে নিশ্চয়ই চাল সে ধরেছে। এই যে আপনার মুড়ি আর ডাব এসে গেছে, রোদ্রে তেঁতে পুড়ে এসেছেন, একটু খিদে তেষ্টা মিটিয়ে নিন। আর খিদে তেষ্টা? আপনার কথা শুনে খিদে তেষ্টা তো মাথায় উঠছে। আহা, তা বললে কি আর চলে? তা ভাইজের বিয়ে দেওয়ার জন্য কি আর অন্য কোনো পাত্র জুটল না? সেইটাই তো ভাবছি, দাদার তো দেখছি কাণ্ডজ্ঞানই নেই। তা কুঞ্জগুন্ডা তার ছেলের বিয়েতে কত পণ নিচ্ছে মশাই? 2-4 লাখ টাকা তো হবেই। না মশাই, সেরকম তো কিছু শুনিনি। বরং দাদা একবার কথা তোলায় নাকি কুঞ্জবিহারী তার 2 হাত জোর করে কেঁদে ফেলে আর কি। লোকটা নাকি বলেছে তাদের বংশেই পণ নেওয়ার কোনো রেওয়াজ নেই। আপনিও বিশ্বাস করলেন সে কথা? আইনের ভয় প্রকাশ্যে না নিলেও গোপনে একটা বন্দোবস্ত হয়েছে ঠিকই। ধরে রাখুন 3 থেকে 5 লাখ টাকা হবেই। কিন্তু দান সামগ্রী দিতেও যে বারণ করেছে। বলেছে দান সামগ্রী আবার কিসের? আমার ছেলে যদি তার বউকে প্রয়োজনীয় জিনিস কিনে দিতে না পারে, তবে আর তাকে যোগ্য পাত্র বলে ধরাই যায় না। কথার ঘোর প্যাচ মশাই, কথার ঘোর প্যাচ। এখন ওসব বললে কি হয়? বিয়ের পর দেখবেন নানা ছুতোয় হরেক রকম ফিকির করে ঘাড়ে ধরে আদায় করবে। আপনি তো আমাকে বড়ই দুশ্চিন্তায় ফেলে দিলেন মশাই। এখন এই বিয়ে কি করে ভাঙা যায় তাই ভাবছি। কথা একরকম পাকা হয়েই আছে। আজ দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার। পুরুতমশাই অপেক্ষা করছেন। বড় মুশকিলেই পড়া গেল দেখছি। বিয়ে ভেঙে দেওয়াই ঠিক করে ফেললেন বুঝি? তাছাড়া আর উপায় কি বলুন? আহা, শুনে বড় স্বস্তি পাচ্ছি। মেয়েটা আপনার বেঁচে গেল। তাহলে বরং আজ আর আপনার নফরগঞ্জে যাওয়ার দরকার নেই। বাড়ির পিছনে টলটলে পুকুরের জলে স্নান করে নিন। তেল, গামছা, সাবান সব আসছে ভিতর বাড়ি থেকে। তারপর দুপুরে 2টি ডাল ভাত দিয়ে একটু জিরিয়ে নিয়ে বাড়িমুখো রওনা হবেন খন। পাবদা মাছের ঝাল, সরপুটির সর্ষে ভাপা, রুই মাছের কালিয়া, ঝিঙে পোস্ত, সোনামুগের ডাল, মুড়িঘণ্ট, চাটনি আর পায়েস হয়েছে। এতে হয়তো আপনার একটু কষ্টই হবে, তবু গরিবের বাড়িতে 2টি অন্নগ্রহণ না করলে ছাড়ছি না মশাই। বাপরে, বলেন কি? এত দূরে এসে যদি ফিরে যাই তাহলে দাদা কি আর আমাকে আস্ত রাখবে? বিয়ে ভাঙতে হলে কুঞ্জবাবুর মুখের উপরেই কথাটা কয়ে আসতে হবে। তাতে প্রাণ গেলেও কিছু নয়। আর ভোজ খাওয়ার মতো মনের অবস্থাও আমার নয়। আমাকে এখনই রওনা হতে হচ্ছে। বলছিলাম কি, উত্তেজিত না হয়ে একটু বসুন। বিয়েটা একেবারে ভেঙে দেওয়ার আগে একটু অগ্রপশ্চাৎ ভাবাও তো দরকার। হুট বলে বিয়ে ভেঙে দেওয়া তো যাবে না।
বলেন কি মশাই, এর পরও কেউ বিয়ে দেয়? সেটা অবশ্য ঠিক, তবে কিনা কুঞ্জবিহারী বা বিপ্লব বিহারীর বদনাম থাকলেও তাদের সংসারে কিন্তু অশান্তি নেই। কুঞ্জগুণ্ডার বউ কুসুম তো ভারী লক্ষ্মীমন্ত মহিলা। পুজো পাঠ, ব্রাহ্মণ সেবা, দান ধ্যান, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো মেলা গুণ তার রয়েছে। এ যে বাঘের ঘরে ঘোগ। যে আজ্ঞে, বিয়ে হলে আপনার ভাইজি দুঃখে থাকবে না, কারণ বিপ্লব বিহারী বাইরে যেমনই হোক আসলে ছেলে তেমন খারাপ নয়। সন্ডা হলেও সে ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস পেয়েছিল, তার উপর MBA। স্বভাবও ভারী ভালো, ভারী বিনয়ী, ভারী ভদ্রলোক। এ যে উল্টো গাইছেন মশাই। আহা, যার যা গুণ তা তো বলতেই হবে। আর কুঞ্জবিহারীও সন্ডাগুন্ডা বটে, কিন্তু বৈষ্ণব। রোজ গেরিমাটি দিয়ে রসকলি কাটে, ভিখিরিদের খাওয়ায় জীব সেবা করে। গুণ কিছু কম নেই। ভাবালেন দেখছি মশাই, একবার বলছেন খুন করে, একবার বলছেন ভিখিরিদের খাওয়ায়। আসলে করেটা কি বলুন তো? আরে, আপনি তো দেখছি চাপে পড়ে যাচ্ছেন। চাপের কথা নয় মশাই, মানুষের দোষের কথা শুধু বললেই তো আর হবে না, তার গুণের দিকটাও তো দেখা দরকার। কুঞ্জগুণ্ডার আরও গুণ আছে নাকি? তার নেই, জীবনে কখনো 1 পয়সা কাউকে ঠকাননি। একটি কালো টাকাও তার তহবিলে নেই। গরিব দুঃখীর জন্য প্রাণ দিয়ে করেন। গায়ে 4খানা পুকুর কাটিয়েছেন, অনাথ আশ্রম খুলেছেন, স্বর্গত বাপের নামে অন্নসত্র দিয়েছেন, 2টো স্কুল তার পয়সায় চলে। দান ধ্যানের লেখাজোখা নেই মশাই। তাহলে যে বলছিলেন খুব খারাপ লোক, খুন টুন করে? আগে তাও করে থাকতে পারেন, তবে কিনা খুনগুলো প্রমাণ হয়নি, অন্তত পুলিশের কাছে কোনো রেকর্ড নেই। কেউ কেউ বলে আর কি। না মশাই, আমার মাথা ঘুরছে, এবার রওনা না হলেই নয়। আহা, ব্যস্ত হবেন না, কষ্ট করে যাওয়ার দরকার নেই। স্বয়ং কুঞ্জবিহারী এসে ভিতর বাড়িতে বসে আছেন। এসব কি বলছেন? কুঞ্জবিহারী এখানে এসে বসে আছে, এর মানেটা কি? আগে ব্যাপারটা একটু গোলমেলে। কিরকম? এই গায়ের নাম মানিকপুর নয়। তাহলে এই গায়ের নাম কি? আপনি আতাগঞ্জ পেরিয়ে ডান হাতে রাস্তা ধরে ফেলায় একটু ঘুরপথে ঝালাপুর হয়ে সোজা নফরগঞ্জে এসে পড়েছেন। সোজা মানিকপুর হয়ে এলে রাস্তা 2 মাইল কম পড়ত। তাহলে এই বাড়ি? আগে এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি। আমি হলুম গিয়ে তার ভাইরা ভাই নবকুমার হাজরা। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নফরগঞ্জের রাস্তা। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।